হাই, আমরা সকাল সকাল বের হয়ে গেছি কারণ আমার হাতে আর 4-5 ঘন্টা টাইম আছে। দেন আমি কলম চলে যাব আর কি। বাস হলো 5:30টায়, তো বেশি সময় নাই। এর মধ্যে আমি ফ্রাঙ্কফুর্টের পুরো এরিয়াটা দেখানোর ট্রাই করবো আর কি। ফার্স্টে আমরা যাচ্ছি এখানে একটা পার্কে, গ্রুনে বোর্গ পার্ক। সো ওখান থেকে আমরা স্টার্ট করব, দেন দেখি ডিসাইড করব যে কোথায় গেলে আমার টাইমটা সেভ হয়। আচ্ছা, কাজ করা যায় সেটা হচ্ছে এই ফ্রাঙ্কফুর্টের বিখ্যাত যে ইউনিভার্সিটি আছে, গোয়েথে ইউনিভার্সিটি, এবং আমার ইউনিভার্সিটি যেটা ফ্রাঙ্কফুর্ট অ্যাপ্লাইড সায়েন্স, যদি সম্ভব হয় আমরা কভার করবো। আচ্ছা, তো ইনফরমেশন দেওয়া গেলে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন যাচ্ছি ওই পার্কে, দেন সময় অনুযায়ী নেক্সট স্টেপগুলো আমরা নিব। তো এখানে যাওয়ার সময়ই দেখলাম যে এখানে একটা বোটানিক্যাল গার্ডেনের মতো আছে। তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হলো সেই বোটানিক্যাল গার্ডেন। 7 ইউরোজের মতো লাগে যদি ভিতরে এন্ট্রি কেউ করতে চায়। দেখি আমার যদি টাইম থাকে ওইভাবে, তাহলে আমি ভিতরে ঢোকার ট্রাই করবো। আদারওয়াইজ আমি এখান থেকে জাস্ট বিদায় নিব। কারো যদি ভালো লাগে গাছপালা, তাহলে আপনারা এটাতেও একটু ভিজিট করতে পারেন। জিনিসটা ভালো আছে, আমি কয়েকটা গুগলে ফুটেজ দেখছি, তো খারাপ না। আমি এখন পার্কের একদম মাঝখানে। পরিবেশটা দেখলেই বোঝা যায় যে কেমন লাগবে এখানকার যারাই আসবেন। তো খুবই একটা শান্ত পরিবেশ। তো যারা এরকম পরিবেশ লাইক করেন তারা অবশ্যই এখানে আসবেন। এই পার্কটা মূলত 29 হেক্টরের ভিতর, তো অনেক বড় স্পেস। তো বাচ্চাদের প্লাস ফ্যামিলির যারাই আছেন সবাই মিলে আসার জন্য একটা উপযুক্ত জায়গা। পাশাপাশি এখানের যে এই গাছগুলো আছে, এটা গ্রীষ্মের সময় অনেক ধরনের ফুল টুল হয়, যেটা জাপানিজ একটা প্রাকৃতিক একটা পরিবেশ তৈরি হয়। শীতের দিনে যখন তুষারপাত হয় এখানে, তো সেই জিনিসটা অনেক সুন্দর। তো যারাই আসবেন গ্রীষ্মের সময়, পাশাপাশি শীতের সময় আসার ট্রাই করবেন এখানে। আমি যেহেতু এখন শীতও না গ্রীষ্ম না এমন একটা সময় আসছি, তো অনেক কিছুই দেখাতে পারবো না ওইভাবে। আর আমার টাইমও শর্ট, আমি এখানে আর বেশিক্ষণ টাইমও নিব না। এখান থেকে জাস্ট হলো ইউনিভার্সিটি আছে এটার পাশেই, তো ওখানে কিছুটা সময় কাটিয়ে দেন চলে যাব সিটি সেন্টারে। তো আমি আছি এখন গোয়েতে ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতর। এটা দেখানোর মূল জিনিস হলো, এখানে যারাই জার্মানিতে আসতে চান, যদি ফ্রাঙ্কফুর্ট কোনো সময় আপনাদের পছন্দ হয় এই এরিয়াটা, তাহলে আপনি এই ইউনিভার্সিটিটা দেখতে পারেন। এটা জার্মানির ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, প্লাস এই এরিয়ারও একটা ভালো ইউনিভার্সিটি। তো ক্যাম্পাস অনেক বড়, আমি জানি না কত কি দেখাতে পারবো। তো নেক্সট টাইম যারাই অ্যাপ্লাই করবেন, এটা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। আমি খুব একটা ডেসক্রিপশনে এখন আর যাচ্ছি না, আমার টাইমও নাই অ্যাকচুয়ালি। তো আপনারা একটু রিসার্চ করেন যখন এখানে আসবেন। তো নেক্সট আরেকটা ভার্সিটিতে আমি যাব, যেটা আমার ফ্রেন্ডের ভার্সিটি। তো ওটা দেখানোর পরেই আমি সিটি সেন্টারের দিকে চলে যাব। তো দেখা হচ্ছে আরেকটা ইউনিভার্সিটিতে।
আমরা এখন ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটির সামনে ক্যাম্পাসটা কিছুক্ষণ দেখা ট্রাই করব, আপনাদেরও শেয়ার করব জিনিসটা। তো এর আগে ভাবছি যে রাফি তার ইউনিভার্সিটি সম্পর্কে কিছু একটা বললে হয়তো যারা জার্মানিতে আসার ট্রাই করবেন নেক্সটে, যারা এই বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য কিছু ভালো হবে, তারা ডিসাইড করতে পারবে অন্তত যে কোন ইউনিভার্সিটিটা চয়েস করলে বা মানে কিভাবে আসবেন সব কিছু নিয়েও একটা ডিটেলস পরামর্শ দিতে পারবে। তো আমি আর কথা না বাড়ে রাফিকে জিজ্ঞেস করতেছি এই ইউনিভার্সিটির সম্পর্কে। ধন্যবাদ তন্ময়। আমি এই ইউনিভার্সিটির মাস্টার্সের ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এখানে আমি গত বছর অ্যাডমিট হয়েছি। তো এই ইউনিভার্সিটি সম্পর্কে যদি বলি, এখানে প্রায় 15,000 স্টুডেন্ট পড়ালেখা করে। আর জার্মানির মধ্যে ফ্রাঙ্কফুর্ট সিটিতে গোয়েথে ইউনিভার্সিটির পরেই এই ফ্রাঙ্কফুর্ট অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির অবস্থান। তো এখানে সাবজেক্ট ওয়াইজ যদি বলি, ইঞ্জিনিয়ারিং, বিজনেস এবং সোশ্যাল ওয়ার্ক আর হচ্ছে স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে মোস্ট অফ দ্য সাবজেক্ট এখানে পড়ানো হয়, ব্যাচেলর এবং মাস্টার্স। আর এখানে মেনলি ব্যাচেলরের সাবজেক্টগুলো হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়, আর ওই তুলনামূলকভাবে মাস্টার্সগুলো ইংলিশে বেশি পড়ানো হয়। আরেকটা মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা, এখানকার মাস্টার্সের বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে আমাদের এশিয়ার। তো এই দিক থেকে এখানে একটা এশিয়ার এনভায়রনমেন্ট পাওয়া যায়। আর যেটা বললাম, এরা মাস্টার্সের সাবজেক্টগুলো ইংলিশে পড়ানো হয়। আর এইখানকার যদি বলি ফ্রাঙ্কফুর্টের কথা, ফ্রাঙ্কফুর্টে নর্মালভাবে এরা হচ্ছে তোর এক্সপেন্সিভ একটু সিটি, সেই দিক থেকে জীবনযাত্রার মানের খরচটা একটু বেশি। আর ভার্সিটির কথা যদি বলি, পাবলিক ইউনিভার্সিটি যেহেতু, সেই দিক থেকে এই ভার্সিটিতেও অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো টিউশন ফি নাই, কিন্তু সেমিস্টারের একটা নির্দিষ্ট ফি আছে, যেটাতে আমার এই পরিবহন খরচটা কভার করে 6 মাসের জন্য, ফ্রি ট্রান্সপোর্টেশন। এটা অনেকেই জানে জার্মান সম্পর্কে, ওই দিক থেকে এটা ভালো। আচ্ছা, তো তুই যে সাবজেক্টে পড়তেছিস ওইটা নিয়ে কোনো আচ্ছা, আমার যে সাবজেক্টটা এটা হচ্ছে হাই ইন্টিগ্রেটেড সিস্টেম। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আইটির মিক্স। এখানে পড়ার শেষ পর্যায়ে যদি কোনো স্টুডেন্ট ডিসাইড করে যে আমি আইটি রিলেটেডই কাজ করবো অথবা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাব, সে মুভ করতে পারে, এটা সমস্যা নেই। আর জব সেক্টরে সবাই জানে জার্মানিতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর ভ্যালু অনেক বেশি। আর আরেকটা বিষয় যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে, আমি যখন ছিলাম তখন রিকোয়ারমেন্ট একটু কম ছিল। লাস্ট সেমিস্টার থেকে এটা রিকোয়ারমেন্টটা একটু বাড়াইছে ওরা, অ্যাপ্লিকেশন প্রচুর পড়ার কারণে। এখন জার্মান গ্রেডে সিজিপিএ তারা চায় 1.8। এখন অনেকের হইতে পারে যে এই সিজিপিএ নাই, কিন্তু তারা এখানে পড়তে চায়, তাহলে তাদের ব্যাচেলরের কিছু অ্যাচিভমেন্ট লাগবে। যেমন কোনো কিছু পেপার নিয়ে গবেষণা করছে, পেপার লিখছে, বা কোনো কিছু বিষয়ে গবেষণা করছে, ট্রেনিং আছে, অথবা জব এক্সপিরিয়েন্স অনেক ভালো তার সাবজেক্ট রিলেটেড, সেই ক্ষেত্রে ভার্সিটি কনসিডার করে। আচ্ছা, তো ভার্সিটির বাইরে এখানে কিভাবে বা স্টুডেন্টরা সার্ভাইভ করবে, আই মিন কাজের অপরচুনিটিটা কেমন? আচ্ছা, এখানে যেটা হয়, প্রত্যেকটা স্টুডেন্ট সে 140 দিন কাজ করতে পারবে জার্মানিতে। আর ফ্রাঙ্কফুর্ট সিটির কথা যদি বলি, এখানে অনেক জবের অপরচুনিটি আছে। এখানে ডেলিভারি জব ভালো হয়, কারণ মানুষ অনেক বেশি, আবার রেস্টুরেন্টও অনেক বেশি, রেস্টুরেন্টের জবগুলোও আছে। তো জব নিয়ে আশা করি এখানে খুব বেশি প্যারা খাইতে হবে না, কিন্তু তারপরেও যেমন আসার পর আমি 2 মাস বসেছিলাম, কারণ আমি পরিবেশটা বোঝার চেষ্টা করছি, এখানে মানায় নেওয়ার চেষ্টা করছি। তো এই সময়টা আসলে সবাইকে দিতেই হবে, তারপরে তার একটা ব্যবস্থা হয়ে যাবে। আর যেখানে একটা পার্ট টাইম জব করে যে টাকা সে ইনকাম করতে পারবে, সেইখানে বাসা ভাড়া খাওয়া দাওয়া করে সুন্দরভাবে চলতে পারবে। কিন্তু সেভিংসের বিষয়টা যদি বলি, তাহলে পার্ট টাইম জব করে সে সেভিংস করতে পারবে না। আচ্ছা, যেটা সিমিলার টু আদার কান্ট্রি। হ্যাঁ, সিমিলার। তো এই তো রাফি যতটা বললো, আশা করি আপনাদের বা কোনো কাজে লাগতে পারে। তো আমরা আর এখানে বেশিক্ষণ কথা বাড়াবো না, ক্যাম্পাসটা কিছুক্ষণ ঘুরবো, দেন চলে যাব সিটি সেন্টারের দিকে।
আমি এখন ফ্রাঙ্কফুর্টের যে ওল্ড টাউনটা এখানে আছি। তো এটাকে রোমার টাউন হলও বলা হয়। তো এটা আগেকার সময়ে রাজাদের রাজ্যাভিষেক এখানে অনুষ্ঠিত হতো। বর্তমানে এটা পর্যটকদের খুবই আকর্ষণীয় জায়গা, প্লাস আশেপাশে খাবারের জায়গার তো অভাব নাই। আপনারা যারাই আসবেন এখানে একটু ঘুরে যেতে পারেন। প্লাস আমি যে এস্তোনিয়াতে ছিলাম ওখানকার যে সিটি সেন্টারটা ছিল এটার সাথে আমি কিছুটা মিল পাইছি, যেরকম বিল্ডিংগুলো ছিল ওই রকমই এখানেও। তো আমার কাছে ভালো লাগতেছে। বেশি একটা আমার কাছে টাইম নাই, তো আমি ডিটেলসে অনেক কিছু দেখাতে পারলাম না। রাত্রে কিছুক্ষণ ছিলাম এখানে, দুইটা সময়, দিনে প্লাস রাত্রে দুই সময় এখানে ভালো লাগার সময় আর কি কাটাতে পারবেন। প্রচুর মানুষের ভিড় হয়। আমি আশা করি আপনাদের দেখতেও ভালো লাগবে ফুটেজগুলো। আর পাশাপাশি যারাই আসবেন এখানে একটু ঘুরে যাবেন আর কি। হ্যাঁ, আমি এখন সেই ফ্রাঙ্কফুর্টের ব্রিজের সামনে থেকে বলতেছি। তো আমার পিছনেই দেখা যাচ্ছে ব্রিজটা মূলত। তো এটার নাম হলো আইজার্নারস্টেগ ব্রিজ, যেটা শুধুমাত্র পথচারীদের জন্যই নির্মাণ হয়েছে। আমি যতগুলা ব্রিজ কভার করছি সেগুলা শুধু পথযাত্রীদের জন্য না। তো এটা জাস্ট হলো এপার থেকে ওপারে মানুষদের যাওয়ার জন্যই ইউজ করা হয়। আর একটা কথা, ব্রিজের ওই পারে যে হাই রাইজ বিল্ডিংগুলো দেখতেছেন ওইটাই হলো ফ্র্যাঙ্কফুর্ট নিউ সিটি, যেটা ওই সাইডটাতে এখন যাব। দেখা হচ্ছে নিউ সিটিতে। আমি এখন ফ্রাঙ্কফুর্টের একদম প্রাণকেন্দ্রে। তো আমার পিছনে যে হাই রাইজ বিল্ডিংগুলো দেখতেছেন এটা হলো কমার্স বিল্ডিং। আর কমার্স বিল্ডিংটা হলো পুরো জার্মানির ভিতরে সবথেকে বড় বিল্ডিং। ফ্রাঙ্কফুর্ট সম্পর্কে বলতে গেলে ফ্রাঙ্কফুর্ট হলো পুরো ইউরোপের মধ্যে একটা প্রধান আর্থিক হাব। আমি আর বেশিক্ষণ নাই এখানে, আশেপাশে কিছুটা ফুটেজ নিব, দেন আমি আসলে ফ্রেন্ডের বাসায় গিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব আর কি। তো সাথেই থাকেন, আমি বাকিটা সময় যতটা পারি আমি এখানে দেখানোর ট্রাই করব। রাতের বাসায় চলে আসছি অলমোস্ট। আর আমার বেশি টাইম নেই, 5:30টায় বাস এখান থেকে যাব কলোন এয়ারপোর্ট। সো যাওয়ার পথে আমার এই সিঁড়িটা খুবই পছন্দের ছিল, তাই ভাবলাম যে একটু শেয়ার করি। এটা দিয়ে 6 তলায় উঠতে হবে। তো অনেক দিন পরে 6 তলার কোনো বিল্ডিংয়ে এইভাবে সিঁড়ি দিয়ে উঠতেছি। আমার সেই কলেজ লাইফে একটা বাসায় 7 তলা ছিল, ওটার কথা মনে হয়ে যেতেছে। তো দেখা হচ্ছে নেক্সট বাসে। বাসা থেকে বের হওয়ার পরে আর টাইম পাই নাই। আমার বাস ছিল 5:30-এর দিকে। বাসটা ডিলেড 1 আওয়ার, মোর দেন 1 আওয়ার। আমি যদি ওই বাসে আবার যাই তো আমি এয়ারপোর্টে 9টার পরে গিয়ে পৌঁছাবো, তো খুবই রিস্কি হবে। তো এখানে আসলাম, ট্রেন একটা পাইছি যেটা 2 ঘন্টা লাগে যেতে, মানে লোকাল ট্রেনের মতো যায়। তো ওটার জন্য টিকিট কাটলাম, যেহেতু 71 ইউরোস ওটা। আমার আজকে ফ্লাইট মিস হলে খুবই ঝামেলা হবে, কালকে আমার কাজ আছে। তো এটা জাস্ট আমার নেবে 1 ঘন্টা। সো বুলেট ট্রেন আই থিঙ্ক এটা। তো বুলেট ট্রেনের মতো, মানে হাই স্পিড ট্রেন।
তো এটা ছাড়া অপশন নাই। আমি এটা যদি এখন ছাড়ে আমি গিয়ে পৌঁছাবো হলো 7:30টার দিকে। তো ওখান থেকে 15 মিনিটের আবার আরেকটা ট্রেন জার্নি। তো ছাড়া আর বেস্ট কোনো অপশন ছিল না। এখন ট্রেনে আসলাম, সেজন্য রাফির সাথেও আর মানে কোনো টাইমই মানে এত দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম ম্যানেজ করা। তো সব মিলিয়ে এটাও একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। দেখি এখন পৌঁছাতে পারলেই হলো টাইমলি। আমার ফ্লাইট হলো রাত 10টায় এখানকার সময়ে। তো এই তো যে বাকিটা কথা বলতেছি। তো আমি একদম শেষ পর্যায়ে, আর বেশিক্ষণ কথা বলবো না, আমার আর 30 মিনিটস টাইম আছে আর কি। তার মধ্যে বিশেষ করে এই কোলন যে এয়ারপোর্টটা আপনারা সিলেক্ট করবেন, খুবই টাইম নিয়ে বের হবেন। মিনিমাম 2 ঘন্টা এই এয়ারপোর্টে রাখবেন, আদারওয়াইজ মানে এয়ারপোর্টটা খুবই কনফিউজিং, অনেক বড়, আপনারা মানে খুব কষ্ট হবে সব কিছু মেনটেন করতে। তো টাইম অবশ্যই হাতে রাখবেন। আর জার্মানি ট্যুরটা যেভাবেই হোক শেষ হলো। একটু কষ্ট হয়েছে, ট্রেন অনেকবার ডিলেড হয়েছে, কয়েকটা চেঞ্জ করা লাগছে। তো সব মিলিয়ে খারাপ না, চলে। তো এই তো, হয়তো দেখা হবে অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত বিদায়, বাই।